The United States military began major combat operations in Iran. গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত এয়ার স্ট্রাইকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি সহ দেশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর ইরান মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিতে শুরু করে। তবে এই ধরনের সরাসরি সংঘাত এইবারই প্রথম নয়। এর আগে 2025 সালের 13 জুন থেকে 24 জুন পর্যন্ত ইরান এবং ইসরায়েল একে অপরের দিকে ধারাবাহিক এয়ার স্ট্রাইক চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ একটি সিজ ফায়ারে সম্মত হয়। তবে অনেকেই জানেন না যে ইরানের সঙ্গে আজ যুক্তরাষ্ট্রের এত বড় দ্বন্দ্ব, একসময় সেই ইরানই ছিল মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। আর এই বিষয়টির সামনে এলেই পশ্চিমা বিশ্ব 1979 সালের ইরানিয়ান রেভলিউশনের ইতিহাস তুলে আনে। তবে বাস্তবে ইরান, পশ্চিমা শক্তি এবং ইরানের তেলের সম্পর্ক প্রায় 100 বছর পুরনো। আর এই দীর্ঘ ইতিহাসের প্রায় প্রতিটি ধাপেই দেখা যায় কিভাবে ইরানের তেলকে ঘিরে পশ্চিমা শক্তিগুলো দেশটির ভূ রাজনীতি, অর্থনীতি এবং তেল ব্যবসায় আঘাত করে গিয়েছে। গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে আধুনিক ইরানের ইতিহাস মূলত একটাই কৌশলগত বাস্তবতার চারপাশে ঘুরেছে। তা হলো, যে শক্তি ইরানের উপর প্রভাব বিস্তার করতে পারবে সেই মূলত পুরো ইউরেশিয়ার এনার্জি ফ্লোর উপর প্রভাব রাখতে পারবে। মূলত ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে বলা হয় ইউরেশিয়া। ইউরেশিয়ার অন্যতম এক গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ইরান, রাশিয়া, সেন্ট্রাল এশিয়া, মিডল ইস্ট এবং পার্সিয়ান গালফের একদম মাঝামাঝি অবস্থানে রয়েছে। তার সঙ্গে রয়েছে বিশাল প্রাকৃতিক তেলের রিজার্ভ, যা ইরানকে দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ও লুক্রেটিভ লোকেশন হিসেবে গড়ে তুলেছে। তবে ইরানের বর্তমান বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রগুলোর একটি হয়ে ওঠার পথটা একদিনে তৈরি হয়নি, বরং গত 100 বছর ধরে ধাপে ধাপে এই পরিবর্তন ঘটেছে, যা মূলত 4টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। 1901 সালে একটি চুক্তির মাধ্যমে ব্রিটিশ বিনিয়োগকারী উইলিয়াম নক্স ডার্কি প্রায় 60 বছরের জন্য ইরানের অধিকাংশ এলাকার প্রাকৃতিক তেলের অনুসন্ধান ও উত্তোলনের একচেটিয়া অধিকার পান, যে চুক্তিটি ডার্কি কনসেশন নামে পরিচিত। এই চুক্তির বিনিময়ে সে সময় ইরান পায় মাত্র 20,000 পাউন্ড, 20,000 পাউন্ড মূল্যের শেয়ার এবং ভবিষ্যৎ মুনাফার 16%। পরবর্তীতে 1908 সালে ইরানের মসজিদ সুলেমান এলাকায় বিশাল তেলের খনির সন্ধান পাওয়া যায়। এই আবিষ্কারের পর গড়ে ওঠে অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, যা পরবর্তীতে বিপি নামে পরিচিত হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়। ডার্কি কনসেশনের মূল সমস্যাটি ছিল এই চুক্তির আওতায় ইরান পেত মাত্র 16%-এর ছোট্ট একটি রয়্যালটি। অন্যদিকে অপারেশনাল কন্ট্রোল, দাম নির্ধারণ এবং হিসাব রক্ষণের মতো গুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষেত্র ব্রিটিশদের হাতেই থাকত। পরবর্তীতে 1914 সালে ব্রিটিশ সরকার অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানির 51% শেয়ার কিনে নেয়, যার মাধ্যমে ব্রিটিশ রয়্যাল নেভির জন্য নিয়মিত জ্বালানি নিশ্চিত করা হয়। 1930-এর দশক আসতে আসতে ইরানি জ্বালানি তেল হয়ে ওঠে ব্রিটিশদের অন্যতম স্ট্র্যাটেজিক মিলিটারি অ্যাসেট। তবে এখানেই শেষ নয়। এই সময়ের মধ্যে ইরান থেকে যত তেল উত্তোলন করা হয় তার চেয়ে অনেক বেশি সম্পদ ব্রিটিশরা ইরান থেকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ 1931 সালে অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানির প্রফিট ছিল 3,66,000 পাউন্ড, কিন্তু একই বছর তারা ট্যাক্স হিসেবে ব্রিটিশ সরকারকে দেয় 1 মিলিয়ন পাউন্ড। অর্থাৎ প্রফিটের চেয়ে বেশি ট্যাক্স দেওয়ার মাধ্যমে ব্রিটিশরা সে সময় ইরান থেকে অর্থ ব্রিটেনে পাচারের এক কৌশল তৈরি করেছিল। মূলত ডার্কি কনসেশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 1961 সালে, কিন্তু তখন পর্যন্ত ইরানের অয়েল রিসোর্স ছিল যথেষ্ট সমৃদ্ধ, যে কারণে ব্রিটিশরা কোনো অবস্থাতেই ইরানের তেল হাতছাড়া করতে চাচ্ছিল না। এ সময় ব্রিটিশদের লক্ষ্য ছিল নতুন কোনো চুক্তির মাধ্যমে এই অয়েল এক্সপ্লয়টেশন চালিয়ে যাওয়া। অন্যদিকে ইরানের মানুষ তখন ব্রিটিশদের এই কৌশলটি বুঝতে শুরু করে এবং দেশের প্রাকৃতিক সম্পদ আর কোনো বৈদেশিক শক্তির হাতে না দিতে আরও সচেতন ও সতর্ক হয়ে ওঠে, যার ফলে শেষ পর্যন্ত ইরানের দীর্ঘদিন ধরে চলা শাহ শাসনের অবসান ঘটে এবং 1951 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ইরানের প্রধানমন্ত্রী হন মোহাম্মদ মোসাদ্দেক। ক্ষমতায় এসে তিনি ইরানের জনগণকে মৌলিক একটি অর্থনৈতিক প্রশ্ন করেন: যদি ইরান এত বড় তেল সম্পদে ধনী হয়ে থাকে, তাহলে দেশটির অর্থনীতি এত সীমাবদ্ধ কেন? এই প্রশ্নের উত্তর হিসেবে মোসাদ্দেক ন্যাশনালাইজেশনকেই ইরানের অর্থনীতির জন্য একটি সম্ভাব্য সমাধান হিসেবে তুলে ধরেন, যার প্রেক্ষিতে 1951 সালে ব্রিটিশ নিয়ন্ত্রিত অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানিকে জাতীয়করণ করে ইরান সরকার।
এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল ইরানের জন্য তাদের নিজেদের তেল সম্পদ পুনরুদ্ধারের একটি বড় পদক্ষেপ। এর জবাবে যুক্তরাজ্য ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি বিদেশে থাকা ইরানের সকল অ্যাসেট ফ্রিজ করে দেওয়া হয়, যা ইরানের তেলের রপ্তানি কার্যত বন্ধ করে দেয়। এর ফলে ইরানের অয়েল প্রোডাকশন 1950 সালে দৈনিক প্রায় 6,64,000 ব্যারেল থেকে নেমে 1952 সালের মধ্যে প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে যায়। এর ফলে ইরানের সরকারি রাজস্ব দ্রুত কমতে থাকে এবং দেশের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি হয়। 1953 সালে ব্রিটিশ ইন্টেলিজেন্স MI6 এবং ইউএসের CIA সম্মিলিতভাবে অপারেশন AHAX-এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে। এই কুয়ের ফলে ইরানের শাহকে আবারও ক্ষমতায় ফেরানো হয় এবং অয়েল প্রোডাকশনকে ওয়েস্টার্ন কনসোর্শিয়ামের আওতায় রিঅর্গানাইজ করা হয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, যারা সারা বিশ্বে গণতন্ত্রের কথা বলে, তারাই আবার নিজেদের স্বার্থে কোনো দেশের জাতীয় সম্পদের উপর নিয়ন্ত্রণ আনতে চাওয়া একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দেয়। অন্যদিকে যদিও ইরান তার তেলের টেকনিক্যাল ওনারশিপ ধরে রাখে, তবুও অপারেশনাল কন্ট্রোল এবং প্রফিট মূলত ফরেন ফার্মদের হাতে চলে যায়। এ সময় যুক্তরাষ্ট্রের শক্তি সমর্থনে ইরানে ক্ষমতায় বসেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ক্ষমতায় এসেই তিনি হোয়াইট রেভলিউশনের নামে বড় ধরনের মডার্নাইজেশন প্রোগ্রাম শুরু করেন। এই সময় ল্যান্ড রিফর্ম, শিক্ষা সম্প্রসারণ, নারীদের ভোটাধিকার এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইরানকে দ্রুত বদলে দিতে শুরু করে। কিন্তু অন্যদিকে ইরানের ন্যাশনাল অয়েল কন্ট্রোল কার্যত শেষ হয়ে যায়। 1953 সালের পর থেকে 1954 সালের মধ্যে শাহের সরকার কয়েকটি ওয়েস্টার্ন অয়েল ফার্মদের সঙ্গে কনসোর্শিয়াম এগ্রিমেন্ট সাইন করে, যার মাধ্যমে ব্রিটিশ পেট্রোলিয়াম বা BP এবং কয়েকটি আমেরিকান অয়েল কোম্পানি মিলে একটি মাল্টি ন্যাশনাল কনসোর্শিয়াম তৈরি করে, যাদের হাতে ইরানের প্রায় 50% অয়েল প্রোডাক্ট রাইটস চলে যায়। এই নতুন অবস্থায় BP পায় 40%, 5টি US অয়েল কোম্পানি মিলে পায় আরও 40%, রয়্যাল ডাচ বা শেল পায় 14%, আর বাকি 6% যায় ফ্রাঙ্কেজ ডে পেট্রোলের কাছে। এই সময় ইরানের চোখে পড়ার মতো পরিবর্তন আসে, যেখানে দেশের অবকাঠামো উন্নত, সামাজিক জীবন এবং মানুষের দৈনন্দিন আচরণে পশ্চিমা প্রভাব অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। এই ক্ষেত্রে এই পরিবর্তনের প্রধান ইঞ্জিন হিসেবে কাজ করে ইরানের বিশাল অয়েল রেভিনিউ। অন্যদিকে 1973 সালে আরবের তেল সমৃদ্ধ দেশগুলোর সংগঠন OPEC মিশর ও সিরিয়ার সঙ্গে যুদ্ধে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে বিশ্ববাজারে তেল সরবরাহ বন্ধ করে দেয়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় 4 গুণ বেড়ে যায়। অন্যদিকে এর প্রভাবে ইরানের অয়েল রেভিনিউ 1972 সালের প্রায় $2 বিলিয়ন থেকে বেড়ে 1974 সালের মধ্যে প্রায় $20 বিলিয়ন ছাড়িয়ে যায়। এ সময় ইরান প্রতিদিন প্রায় 5 থেকে 6 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছিল, যা দেশটিকে বিশ্বের অন্যতম বড় অয়েল এক্সপোর্টারে পরিণত করে। সে সময় তেহরান পশ্চিমা দেশগুলোর জন্য ডিফেন্স, কনস্ট্রাকশন আর কনজিউমার মার্কেটের একটি বড় হাব হয়ে উঠেছিল। তবে অন্যদিকে পশ্চিমা কালচারের সাথে ইরানের অনেক শহুরে মানুষ সামাজিকভাবে দ্রুত অভ্যস্ত হয়ে যাওয়া, একই সাথে দেশের রক্ষণশীল সমাজের একটি বড় অংশই সরকারের মতাদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে এই সময় শাহের গোয়েন্দা সংস্থা সাভেকের মাধ্যমে রাজনৈতিক ভিন্নমত কঠোরভাবে দমন করা হচ্ছিল। এই ভিন্নমত ও অসন্তোষের প্রভাবে শেষ পর্যন্ত 1979 সালে ইরানে একটি ইসলামিক রেভলিউশন সংঘটিত হয়, যার মাধ্যমে ইরানে শাহকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং দেশের দীর্ঘদিনের রাজতন্ত্রের অবসান ঘটে। এই ইসলামিক রেভলিউশন নেতৃত্ব দেন ইরানের শিয়া ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি। পরবর্তীতে অনুষ্ঠিত একটি গণভোটে প্রায় 98.2% ভোটার ইরানে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দেন, যার মাধ্যমে মাত্র কয়েকদিনের ব্যবধানে ইরান একটি প্রো ওয়েস্টার্ন মনার্কি থেকে পরিবর্তিত হয়ে একটি ইসলামিক রিপাবলিকের রূপ নেয়, যেখানে মূল ভিত্তি ছিল সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা এবং ধর্মীয় আদর্শ। এই রেভলিউশনের প্রায় সাথে সাথেই ইরানের তেল উৎপাদন তীব্রভাবে কমে যায়, যেখানে 1978 সালে প্রতিদিন 5 মিলিয়ন ব্যারেলের বেশি উৎপাদন থেকে তা 1980-এর শুরুর দিকে প্রায় 1.5 মিলিয়ন ব্যারেলে নেমে আসে। অন্যদিকে 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরান ইরাক যুদ্ধে দেশের অধিকাংশ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যায় এবং কয়েক বিলিয়ন ডলারের অয়েল রেভিনিউ যুদ্ধের কারণে ব্যয় হয়ে যায়। পরবর্তী বছরগুলোতে তেলের উপর ভিত্তি করে ইরানের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করা হয়। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন অজুহাতে ইরানের উপর স্যাংশনস ইরানের অয়েল এক্সপোর্টসকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। এমনকি 2011 সালে যেখানে ইরান প্রতিদিন প্রায় 2.5 মিলিয়ন ব্যারেল তেল এক্সপোর্ট করছিল, 2013 সালে তা প্রায় 1 মিলিয়ন ব্যারেলে নেমে আসে। এই স্যাংশনের পিক সময়ে IMF ইরানের নেগেটিভ গ্রোথ রেটও রেকর্ড করে।
অন্যদিকে আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্বে ইরান তাদের স্ট্র্যাটেজিক অটোনমি জোরদার করতে নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম সম্প্রসারণ করে। যদিও এটি ছিল মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য, তবে এতে পশ্চিমা দেশগুলো ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র উৎপাদনের লক্ষ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে। অন্যদিকে এই সময়ের মধ্যে ইরান আঞ্চলিক মিত্র ও প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়িয়ে যায়, যার মধ্যে অন্যতম হেজবুল্লাহ ও হামাস। অর্থনৈতিকভাবে স্যাংশন থাকা সত্ত্বেও ইরান তখনও গুরুত্বপূর্ণ এনার্জি প্লেয়ার হিসেবে রয়ে যায়। এমনকি 2023 থেকে 2024 সালে দেশটির দৈনিক মোট জ্বালানি রপ্তানি ছিল প্রায় 1 থেকে 1.5 মিলিয়ন ব্যারেল। অন্যদিকে বর্তমান সময়ে প্রায় 20% বৈশ্বিক তেল হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়, যা অনেকটাই ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ গত 100 বছরে ইরান 4টি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে শাসিত হয়েছে, যেখানে প্রতিবারই দেশটিকে অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে হয়েছে। তবে এক্ষেত্রে একটি বিষয় সবসময় কমন: ইরানের প্রাকৃতিক তেল, ব্রিটিশ কন্ট্রোল, মোসাদেকের উৎখাত, শার মডার্নাইজেশন এবং সবশেষ ইসলামিক রিপাবলিকের ওপর স্যাংশন প্রতিবারই ইরানকে অর্থনৈতিক চাপে পড়তে হয়েছে। তবে এখানে পরোক্ষভাবে শুরুতে যুক্তরাজ্য এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো ইরানের তেলের নিয়ন্ত্রণের জন্যই বিভিন্ন কৌশল প্রয়োগ করে এসেছে। বর্তমান সময়েও ইরানের সাথে এই যুদ্ধের পেছনে পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামনে আনলেও মূল কারণ পরোক্ষভাবে এখনও ইরানের প্রাকৃতিক তেলই রয়ে গিয়েছে।